আলোচনাটা একটা বেশ মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে, আর তার সঙ্গে জড়িয়ে আছে এক জ্যোতিষীর ভবিষ্যৎবাণী জানিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ আলোড়ন চলছে। হ্যাঁ, ঘটনাটা তো খুবই দুঃখজনক। আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটা বোয়িং 787 ড্রিম লাইনার। ওরার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে, আর তারপর ভয়াবহ বিস্ফোরণ। আমরা আজকে এই দুর্ঘটনার প্রেক্ষাপট আর অ্যাস্ট্রো শর্মিষ্ঠার ভবিষ্যৎবাণী এই নিয়ে যে বিতর্কটা চলছে সেটারই একটা গভীর বিশ্লেষণ করব, সূত্রগুলো যা বলছে তার ভিত্তিতে। অবশ্যই। দেখুন, বিমানটাতে যাত্রী ছিলেন মোট 242 জন। এর মধ্যে ব্রিটিশ নাগরিক ছিলেন 53 জন, ভারতীয় 159 জন, বেশিরভাগই ভারতীয়। হ্যাঁ, অনেক। আর 7 জন পর্তুগিজ, 1 জন কানাডিয়ান, এমনকি 11 জন শিশুও ছিল, তার মধ্যে 2 জন তো সদ্যজাত। ভাবা যায় না। আর অবিশ্বাস্য ব্যাপার হলো, একজন মাত্র বেঁচে গিয়েছেন, বিশ্বাস কুমার রমেশ, ব্রিটিশ নাগরিক, বয়স 40, সিট নম্বর ছিল 11A। অলৌকিক বললেও কম বলা হয়। সত্যি তাই। আচ্ছা, আমাদের আজকের আলোচনার ফোকাসটা তো শুধু দুর্ঘটনা নয়, এই ভবিষ্যৎবাণী সংক্রান্ত যে বিতর্কটা তৈরি হয়েছে সেটাও, তাই না? একদম। আমাদের লক্ষ্য হলো পুরো ঘটনাটা আর এই ভবিষ্যৎবাণীর ব্যাপারটা, যেভাবে সূত্রগুলোতে উঠে এসেছে সেটা তুলে ধরা, কোনো পক্ষ না নিয়ে। ঠিক। দুর্ঘটনার পর উদ্ধার কাজ তো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি শুরু হয়েছিল। হ্যাঁ, অবশ্যই। খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল, সেনাবাহিনী সবাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। সূত্র বলছে, এখনও পর্যন্ত 204টা মৃতদেহ উদ্ধার করা গেছে। ওহ! বিস্ফোরণটা এতটাই ভয়াবহ ছিল যে আগুন শুধু বিমানের ধ্বংসাবশেষেই থাকেনি, আশেপাশের কয়েকটা বাড়িতেও ছড়িয়ে পড়েছিল। সেখানেও বেশ ক্ষতি হয়েছে। স্বাভাবিকভাবেই দেশজুড়ে একটা শোকের আবহ তৈরি হয়েছে। আর এই শোকের আবহের মধ্যেই অ্যাস্ট্রো শর্মিষ্ঠার কিছু পুরনো ভবিষ্যৎবাণী হঠাৎ করে সামনে চলে আসে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। এই ভবিষ্যৎবাণীগুলো কবেকার? উনি কবে কি বলেছিলেন? ব্যাপারটা বুঝতে গেলে একটু টাইমলাইন ধরে এগোতে হবে। প্রথম ইঙ্গিতটা উনি দিয়েছিলেন অক্টোবর 2024-এ। তখন বলেছিলেন, বিশ্বব্যাপী এভিয়েশন খাতের উন্নতি হবে, তবে কোনো বড় বিমান দুর্ঘটনা শিরোনামে আসতে পারে। বেশ জেনারেল একটা কথা। বেশ অস্পষ্ট। এরপর? এরপর 29শে ডিসেম্বর 2024-এ উনি আরেকটু নির্দিষ্ট করে বলেন যে 2025 সালে এভিয়েশন সেক্টর ভালো করবে, কিন্তু বিমান দুর্ঘটনার খবর আমাদের চমকে দিতে পারে। আচ্ছা, কারণও কিছু বলেছিলেন কি? হ্যাঁ, কারণ হিসাবে জ্যোতিষের কিছু বিষয় উল্লেখ করেন, যেমন বৃহস্পতি গ্রহ যখন মিথুন রাশিতে মৃগশিরা আর আর্দ্রা নক্ষত্রের মধ্যে দিয়ে যাবে, সেই সময়টা নাকি এভিয়েশনের নিরাপত্তার জন্য ভালো নয়। উনি বলেন, উন্নতি হলেও নিরাপত্তা কম থাকবে। তার উনি গ্রহ নক্ষত্রে অবস্থানের সাথে দুর্ঘটনার একটা যোগসূত্র দেখানোর চেষ্টা করছিলেন। ঠিক তাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই দুর্ঘটনার ঠিক 1 সপ্তাহ আগে, 5ই জুন 2025-এ উনি আবার এই বিষয়ের উল্লেখ করেন। তাই নাকি? কি বলেছিলেন সেদিন? সেদিন উনি টাটা রাফায়েল চুক্তি, ইসরোর সাফল্য, স্পেস ট্যুরিজমের সম্ভাবনা এসব নিয়ে বলছিলেন। তার পাশেই আবার পুরনো কথাটা মনে করিয়ে দেন। লেখেন, আমি এখনও 2025 সালে বিমান দুর্ঘটনা এবং এভিয়েশন খাতের ধ্বংসের ভবিষ্যৎবাণীতে অটল আছি। এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। একদিকে আধুনিক প্রসঙ্গ যেমন প্রতিরক্ষা চুক্তি বা স্পেস ট্যুরিজম, আর তার পাশেই গ্রহ নক্ষত্রের হিসেব আর দুর্ঘটনার পূর্বাভাস। একদম। এই মিশ্রণটা ওর বলার একটা ধরন। তাহলে ভবিষ্যৎবাণীগুলো তো আগে থেকেই করা ছিল, কিন্তু সেগুলো নিয়ে আলোচনা শুরু হলো দুর্ঘটনার পর। এই টাইমিংটাই কি বিতর্কের মূল কারণ? হ্যাঁ, মূলত তাই। আর দুর্ঘটনার দিন 12ই জুন ওন টুইটারে প্রতিক্রিয়াটাও খুব তাৎপর্যপূর্ণ। কি বলেছিলেন তিনি? প্রথমে তো উনি শোক প্রকাশ করেন। লেখেন, ইট ইজ ভেরি আনফর্চুনেট, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বা ভারতের মঙ্গলের মহাদশা, যেটা বৈদিক জ্যোতিষের একটা ধারণা, একটা লম্বা সময় ধরে মঙ্গলের প্রভাব, সেটাও নাকি শুরু হয়নি, তবু এত বড় ঘটনা ঘটে গেল। তার উনি ওর আগের হিসেবের সাথে ঠিক মেলাতে পারছিলেন না, বা হয়তো বোঝাতে চাইছিলেন যে গ্রহের প্রভাব কতটা জটিল। হ্যাঁ, হয়তো সেটাই। শেষে উনি লেখেন যে এত বেশি লোক ওকে ট্যাগ করছে আর রিটুইট করছে যে সবার উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। ওম শান্তি লিখে শেষ করেন। বুঝলাম। এই পুরো ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? সবাই কি ওর কথা বিশ্বাস করছিল? একেবারেই না, মিশ্র প্রতিক্রিয়া ছিল। সূত্রগুলো বলছে, একদিকে যেমন ওর অনেক অনুগামী এটাকে ওর ভবিষ্যৎবাণীর সাফল্য হিসেবে দেখছেন,
তেমন অন্যদিকে বহু মানুষ তীব্র সমালোচনাও করেছেন। কি ধরনের সমালোচনা? অনেকে এটাকে সেফ সুযোগ সন্ধান বা অপরচুনিজম বলছেন। কেউ কেউ অভিযোগ করেছেন এটা ওর ব্যবসার প্রচারের একটা কৌশল। মানে একটা দুঃখজনক ঘটনাকে কাজে লাগিয়ে প্রচার। হ্যাঁ, এরকম অভিযোগ উঠেছে। একটা মন্তব্য যেমন দেখলাম, সূত্র মারফত স্কোরিং পয়েন্টস অন ট্র্যাজেডি ইজ টু ফার। মানে একটা ট্র্যাজেডিকে ব্যবহার করে নিজের গুরুত্ব বাড়ানোটা বাড়াবাড়ি রকমের সংবেদনহীন কাজ। অবশ্যই আমরা এখানে শুধু বিভিন্ন মত তুলে ধরছি, কোনো পক্ষ নিচ্ছি না। সেটা তো ঠিক। আচ্ছা, এই জ্যোতিষী তো শুধু বিমান দুর্ঘটনা নিয়েই বলেননি, আরও অনেক বিষয় ভবিষ্যৎবাণী করেছেন, তাই না? হ্যাঁ, সূত্র অনুযায়ী ওন ভবিষ্যৎবাণীর পরিধি বেশ বড়। যেমন উনি পাকিস্তানের সংকট নিয়ে অনেক কথা বলেছেন। খাদ্য সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ, এমনকি গৃহযুদ্ধ বা দেশভাগের সম্ভাবনার কথাও বলেছেন। আরও কিছু? হ্যাঁ, ভারত-পাকিস্তান সম্পর্ক, বিশেষ করে পিওজেকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার নিয়ে, ইরানের অর্থনীতি, ভারতের শেয়ার বাজারের মন্দা, বড় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিয়েছেন। আবার ওয়াকফ সম্পত্তি বা অভিবাসন সংক্রান্ত বিলের মতো সরকারি নীতি নিয়েও কথা বলেছেন। আর ইসরো বা স্পেস ট্যুরিজম? সেগুলোর কথাও বারবার এনেছেন। ইসরোর সাফল্য, স্পেস ট্যুরিজমের সম্ভাবনা, এই বিষয়গুলোর আলোচনায় প্রায়ই আসে। এই বিভিন্ন বিষয়ের উল্লেখটা ওর জ্যোতিষ আলোচনার একটা অংশ মনে হয়। তাহলে আজকের আলোচনা থেকে যেটা বোঝা গেল, একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একজন জ্যোতিষের কিছু পুরনো ভবিষ্যৎবাণী দুর্ঘটনার পর হঠাৎ খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ওর যুক্তিতে জ্যোতিষের হিসেবের সাথে আধুনিক ঘটনার উল্লেখ মিশে আছে। আর এই সব কিছু নিয়ে জনমানুষে একদম বিপরীতধর্মী প্রতিক্রিয়া। একদিকে বিশ্বাস, বিস্ময়, অন্যদিকে সুযোগ সন্ধান আর সংবেদনহীনতার মতো গুরুতর অভিযোগ। একদম ঠিক। সূত্রগুলো ঘাঁটলে এটাই মনে হয় যে এই দুঃখজনক ঘটনা আর তারপরের বিতর্কগুলো আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সংকটের সময় মানুষ অনেক সময় খোঁজার চেষ্টা করে বা ঘটনার একটা ব্যাখ্যা চায়। আর কখনো কখনো সেই পরিস্থিতির সুযোগও নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ার যুগে বিশ্বাস, সংশয়বাদ আর এই ধরনের অভিযোগ, এগুলো যে কত দ্রুত আর জটিলভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে যেতে পারে, এই ঘটনাটা বোধহয় সেটাই আমাদের আরেকবার মনে করিয়ে দিল।